নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা। নাজনীন নেছা নাবিলা। পর্ব 5। খাওয়ার টেবিলে বসে আছে বাড়ির সকলে। কেবল বাড়ির মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছেন। নীলা ইবাদ এবং আবিরের মাঝখানে বসেছে। এবং তাদের সামনেই বসেছে ইরফান ও আরশি। তাদের পাশে তার বাবা চাচারাও আছে সেখানে। ইরফান খেতে খেতে বলে উঠল, নীলা, তোর তো বয়স কম হয়নি, এখন বিয়ে করে ফেলা উচিত। ইরফানের কথা শুনে উপস্থিত সবাই ইরফানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কেবল আরশি এবং নীলা বাদে। ইরফান ও আরশি নীলার দিকে তাকিয়ে আছে। তারা নীলার মতিগতি বোঝার চেষ্টা করছে। আর নীলা নিজের মতো খাবার খাচ্ছে, কারোর দিকে তাকানোর প্রয়োজন বোধ করছে না সে। ইরফান নীলার এমন ঠান্ডা আচরণ দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সে আবার বলে উঠল, দিন দিন বড় হয়ে যাচ্ছিস, আর কত বাপ চাচার ঘাড়ে বসে খাবি? ইরফানের এমন কথা শুনে আরশি হাসলেও ইমরান মির্জা এবং তার স্ত্রী দুজনেই একসাথে হুঙ্কার দিয়ে উঠল, ইরফান। ইরফান কিছুটা দমে গেল। এমন সময় নীলা বলে উঠল, আহা বড় আব্বু ও বড় আম্মু, এত চিৎকার করো না, তোমরা অসুস্থ হয়ে পড়বে। তারপর নীলা ইরফানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগল, ওমা, বিয়ের পর দেখছি তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ডিড ইউ ফরগেট দ্যাট ইরফান ভাইয়া, যে তুমি বিজনেসে হাত লাগিয়েছ মাত্র কিছু মাস? কিন্তু আমার বয়স যখন 16 ছিল তখন দেখি আমি বাবার সাথে অফিসে যেতাম। এবং বয়স যখন 18 হয় তখন থেকেই বাবার সাথে বিজনেসের কাজের হাত লাগাই। সেই হিসেবে সেখানে আমারও অবদান রয়েছে। বিজনেসে হাত লাগানোর আগ পর্যন্ত তো তুমি নিজের বাবা চাচাদের ঘাড়ে বসে বসে খেয়েছ। এমনকি নির্লজ্জের মতো তোমার ছোট বোন অর্থাৎ আমার কাছ থেকেও টাকা নিতে দ্বিধাদ্বন্দ্ব করনি। এখন এই কথা কোন মুখে বলছো? তুমি কি ভাবছো তোমার কথা শুনে আমি ভেঙে পড়ব? তোমার মতন নির্লজ্জ মানুষের কথা শুনবো আমি? তোমার সাথে যে এক খাবার টেবিলে বসে আমি খাচ্ছি, এটা তোমার কপাল। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। পদে পদে নীলা তাকে এত অপমান করছে যেন তার সহ্য হচ্ছে না। সে খাবারে প্লেট ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। কাচের প্লেট থাকায় সঙ্গে সঙ্গে প্লেট ভেঙে গেল শব্দ করে। সবাই খাবার টেবিলে বসার থেকে উঠে পড়ল, কেবল নীলা বসে রইল। ইরফান নীলার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। ফেরত দিয়ে দিব তোর টাকা। বল, কত টাকা দিয়েছিস? উপস্থিত সবাই তাকিয়ে আছে ইরফানের দিকে। কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে তা ইরফানকে দেখেই বোঝা যায়। ইমরান মির্জার ইচ্ছে করছে ছেলের গালে ঠাস করে চড় বসিয়ে দিতে। কিন্তু তিনি নীলার প্রতিবাদ দেখতে চান বলে নিশ্চুপ আছেন এখনো। আবির এবং ইবাদ অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। বরাবরই ইরফান আলাদ ছিল সবার থেকে, কিন্তু এতটা ছোট মনে হবে তা কারোর কল্পনায় ছিল না। নীলা হাসতে হাসতে বলল, দান করে কি কেউ হিসাব রাখে সে কত টাকা দান করেছে? আর না কেউ দান বক্স খুলে আবার টাকা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আমি তোমার মতন এত নিচু মনের অধিকারী না ইরফান ভাইয়া। তোমার মাঝে আদৌ মির্জা বংশের রক্ত আছে তো? না মানে হাব ভাবে বোঝা যায় না, এবং কেমন জানি ছোট লোকেদের গন্ধ আসে। ইরফানের মুখ চুপসে গেল। ইবাদ শব্দ করে হেসে উঠল। আবিরেরও হাসি পেল বটে, কিন্তু বড় হিসেবে এখন তার হাসা মানায় না, তাই ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। আরশি চিৎকার করে বলে উঠল, নীলা, এইসব কি হচ্ছে? ছোটদের সামনে কি বলছিস তুই? কখন কোনো কথা বলতে হয় তা তুই জানিস না? আর ইরফান তো তোর ভালোর জন্যই বলেছে। বিয়ে তো করতেই হবে। বিয়ে না করে কি এখানেই পড়ে থাকবি? এমন সময় ইমরান মির্জা বলে উঠলেন, বাড়ির বউ বাড়ির বউয়ের মতনই থাকো। যেদিন বাড়ির মেয়ে হতে পারবে সেদিন না হয় বাড়ির মেয়েকে কিছু বলার অধিকার দেখিও। এখন নিজের সীমা অতিক্রম করার সাহস দেখিও না, হিতে বিপরীত হতে পারে মেয়ে। শ্বশুরের শান্ত হুমকিতে আরশি দমে গেল। মাথা নিচু করে ফেলল। নীলার এতক্ষণে খাবার খাওয়া শেষ। সে খাবারের প্লেট বেসিংয়ে নিয়ে ধুয়ে আবার খাবার টেবিলে ফেরত এলো। তারপর বলতে শুরু করল, আমি প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম, ইউপিতে 80% স্কলারশিপে চান্স পেয়েছি, তাও অর্থনীতি বিভাগে। নীলার বলা কথাটা যেন ড্রয়িং রুমে বোমা ফাটালো। সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল নীলার দিকে। কারণ ইরফান নিষেধ করাতে নীলা সিদ্ধান্ত নিয়েছিল সে স্টাডির জন্য অ্যাব্রড যাবে না। কিন্তু তার পরিবারের বড়রা চাইতো নীলা যাক। এখন নীলা সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে শুনে সবার মুখেই হাসি ফুটে উঠল। কিন্তু খুশি হলো না কেবল দুজন, আরশি এবং ইরফান। আরশির মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল, কিন্তু ইরফানের মুখে ভয়ের ছাপ। হয়তো তার করা কোনো কুকাজ আছে। সে মনে মনে বলল, না না, নীলা কিছুতেই যেতে পারে না। আর প্যারিস তো একেবারেই না। তার ওপর এই ইউপিতে তাহলে সব ফাঁস হয়ে যাবে।
এত কষ্টে গড়ে তোলা সাম্রাজ্য আমি নিমিষেই শেষ হতে দিতে পারি না। নীলা খুবই ধূর্ত মেয়ে, সে সেখান গেলে সব সত্য জানতে তার সময় লাগবে না। তার ওপর সেখানে আগে থেকেই আত পেতে বসে আছে একজন হৃদয়হীন মানুষ। সে আমার কাছে পৌঁছানোর জন্য সব কিছু করতে পারে। আর যদি কেউ তার একদম নাগালে চলে যায় তাহলে তো আমি শেষ। যে করেই হোক নীলা প্যারিসে যাওয়া তাকে আটকাতেই হবে। সবাই যখন নীলাকে কংগ্রেস করছিল এবং কবে যাবে তা নিয়ে কথা বলছিল তখনই ইরফান বলে উঠল, এইসব প্যারিস যাওয়ার কোনো প্রয়োজন নেই। 80% পেয়েছিস, কিন্তু বাকি 20% তো বাড়ি থেকেই দিতে হবে। তোর পেছনে এত টাকা খরচ করার প্রয়োজন বোধ করি না, তাই কোনো দরকার নেই। ইরফানের এমন কথা শুনে নিলয় মির্জা আর চুপ থাকতে পারলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমায় যথেষ্ট অর্থ সম্পদ আছে, তাই আমার মেয়েকে আমি সম্পূর্ণ টাকা দিয়েও প্যারিসে পড়ানোর ক্ষমতা রাখি, তাই এই বিষয়ে তোমার না ভাবলেও চলবে। আমার কাছে আমার মেয়ের স্বপ্ন আগেট। আর রইল বাকি বিয়ে দেওয়ার কথা, তাহলে সবে তো মেয়ের বয়স 21, নিজের পায়ে দাঁড়াক, তারপর অনেক ভালো কর্মজীবী এবং মেধাবী পাত্র দেখে বিয়ে দিব। গুণগুলো বলার সময় নিলয় মির্জা কণ্ঠের গাম্ভীর্য গভীর করলেন। মূলত তিনি ইরফানকে খোঁচা দিয়ে বললেন কথাগুলো, কারণ ইরফানের মাঝে এগুলোর কোনোটাই নেই। ইরফানের মাথা হেড হয়ে গেল। কিন্তু সে আর যাই হোক নীলাকে প্যারিস যেতে দিবে না। ইরফান এইবার নীলার দিকে তাকিয়ে অসহায় স্বরে নীলাকে ম্যানিপুলেট করার জন্য বলতে শুরু করল, তুই না আমাকে কথা দিয়েছিলি, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে, কথাটি বলেই ইরফান থেমে গেল। এবং বাকিরা নির্বাক হয়ে গেল ইরফানের এমন কথা শুনে। ইরফান আবার বলতে শুরু করল, তাহলে তুই 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 কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাবি না। তাহলে কই গেল সেই নীলা মির্জার কথা? তাহলে কি নীলা মির্জার কথার কোনো দাম নেই? তুই না বলতি মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। তাহলে তোর মাঝে কি মির্জা পরিবারের রক্ত চলাচল করছে না? ইরফানের এমন নির্লজ্জ মার্কা বক্তব্য শুনে সবাই অবাক, কারোরই বিশ্বাস হচ্ছে না মির্জা পরিবারের বড় ছেলে এমন নির্লজ্জ হতে পারে। নীলার মোটেও অবাক হয়নি, কারণ যেই পুরুষকে সে নিজের সবটা দিয়ে ভালবেসেছিল সেই পুরুষ যদি তাকে ঠকাতে পারে তাহলে সেই পুরুষের দ্বারা সবকিছু সম্ভব। আর ইরফান, সে নিজের এক দোষ ঢাকতে গিয়ে আরো 1000 দোষ করতেও রাজি, তাই এখন সে নিজের মধ্যে নেই। মুখ দিয়ে যা আসছে তাই বলছে। নীলা ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলতে শুরু করল, আমি এখনো বলবো মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। আর আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকি এবং সত্যি তোমাকে বিয়ে করতে চাই তাহলে আমি কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাব না। কিন্তু বিয়ের কথা তো এখন বাদই, আমি তো তোমাকে ভালোবাসি না। সেই ক্ষেত্রে এই কথা রাখার মানেই নেই। তাই এখন যদি আমি বিদেশে পড়াশোনার জন্য যাই এটা কথার খেলাপ হবে না। নীলার মুখ থেকে বের হওয়ার কথাগুলো ইরফানের বুকে তীরের মতো গিয়ে বাঁধল। সে কখনোই ভাবতে পারেনি নীলা তার চোখে চোখ রেখে বলবে যে সে তাকে ভালোবাসে না। এত সহজেই নীলা কি করে বলে দিল যে আর তাকে ভালোবাসে না? ইরফান আর দাঁড়িয়ে থাকতে পারল না, খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কেউই তার যাওয়ার দিকে তাকালো না আর না তাকে থামালো। আরশির কোনো কিছুই সহ্য হচ্ছে না। না নীলার এত উন্নতি, না নীলার এত প্রশংসা, আর না প্রতি ইরফানের এখনো মনের কোণে থেকে যাওয়া টান। আরশি নীলাকে একবার ভালো করে দেখে নিয়ে সেও ইরফানের পিছনে চলে এলো। ইমরান মির্জা এক হতাশার নিঃশ্বাস ছাড়ল এবং আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। তারপর অপরাধী দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললেন, আমাকে তুই মাফ করে দে নীলামা। আমি কখনোই ভাবতে পারিনি আমার ছেলে এমন কুলাঙ্গার হবে। ওর জন্য আমি তোর দিকে তাকানোর পর্যন্ত সাহস পাচ্ছি না। লজ্জায় মাথা আমার নিচু হয়ে গেছে। আর তারপরও এই ছেলে কি করে তোর সাথে এমন ভাবে কথা বলে? আমার তো ইচ্ছে করছে এখনই এই ছেলেকে ত্যায্য পুত্র করে দিতে। নীলা নিজের বড় আব্বুর কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে তার পায়ের রানের উপর নিজের হাত রেখে কোমল কণ্ঠে বলল, তুমি নিজেকে কেন দোষারোপ করছো বড় আব্বু? আমি কি তোমার মেয়ে না? বাবা কি তার মেয়ের সাথে ইচ্ছা করে এমন কিছু করে? এটা আমার ভাগ্যে লেখা ছিল। ভাগ্যের লিখন কি ওই খণ্ডাতে পারে না? আর আমি তো খারাপ নেই। এই যে দেখো তোমার কুলাঙ্গার ছেলে আমার জীবন থেকে যাবার পরেই আমার ভাগ্য আরো খুলে যাচ্ছে। কত সুন্দর, এখন আমি প্যারিস গিয়ে পড়তে পারবো। নিজের জীবনটাকে আরো সুন্দর করে গোছাতে পারবো। শুধু শুধু নিজেকে দোষারোপ করো না, বরং আমার জন্য দুহাত ভরে দোয়া করো। নীলার এমন কথায় ইমরান মির্জার চোখে পানি চলে এলো। তিনি নীলার কপালে চুমু খেলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুই কবে এপ্লাই করলি? তারপর নীলা সব ঘটনা খুলে বলল যে সে ইকরার কথা শুনে এমনিতেই এপ্লাই করেছিল।
তো এখন সেটি কাজে লেগে গিয়েছে। এবং তার সাথে ইকরাও যাবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। কি, তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি কোন বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে পারবো না? মুনভি মিহালের দিকে ভ্রুকুচকে তাকিয়ে কথাটি বলল। মিহাল ঠোঁট কামড়ে হেসে বলল, আমি তো তোকে প্রেম করতে বলছি না, প্রেমের নাটক করতে হবে। কিছু করার নেই। সেই বাস্টার্ড দেশে গিয়ে নাকি নিজের চাচাতো বোনকে বিয়ে করে ফেলেছে, যার সাথে নাকি আবার তার ছোটবেলার প্রেম ছিল। ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেছে, তার মানে ভালোবাসা অনেক গভীর। এবং এই দুর্বলতাকেই আমি কাজে লাগাবো। তার ভালোবাসার মানুষটিকে আমি ব্যবহার করব। এবং সেই মেয়েটিকে তোর ফুটবল করতে হবে। ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন। মুনভি হতাশার নিঃশ্বাস ছাড়ল। এই মিহালের জন্য তাকে কম জ্বালা পোহাতে হয়নি। এখন তাদের মধ্যে আগের মতো বন্ধুত্ব না থাকলেও বিপদে পড়লে দুজন দুজনের পাশে থাকবেই। এখন তাদের মাঝে যা ঝামেলা তা কেবল মুখে মুখে। তো মনে মনে এখনো আগের মতোই বন্ধু আছে তারা, যার জন্য কেউ কারো কাছ থেকে দূরে থাকতে পারছে না। না মিহাল পারছে নিজের সমস্যার কথা মুনভিকে না বলে থাকতে, আর না মুনভি পারছে মিহালকে সাহায্য না করে থাকতে। দুজনেই এই না পারার দিকে ব্যর্থ। মুনভি হার মেনে নিহারকে জিজ্ঞেস করল, তাহলে তোর সেই শত্রুর বউকে ছলে বলে কৌশলে ফাঁসানোর জন্য কি এখন আমাকে বিডিতে যেতে হবে? দেখ ভাই, আগেই বলে দিলাম, এই ডাক্তারি ছেড়ে আমি কোন গভীর জলের ফিশ ধরার জন্য বাংলাদেশে যেতে পারবো না। মিহাল আবার ঠোঁট কামড়ে হাসল, তারপর বলল, আমার কাছে সোলেট ইনফরমেশন এসেছে যে সেই মেয়েটি নাকি আমার ইউনিভার্সিটিতেই আমার সাবজেক্টেই চান্স পেয়েছে। আমাদেরকে কারো কাছে যেতে হবে না। মাছ ধরার জন্য আমাদেরকে জলে নামতে হবে না। মাছ নিজে থেকেই আমাদের জালে ফেসে যাবে। কথাটি বলেই মিহাল বাঁকা হাসল। মুনভি কেবল পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। আচ্ছা মিহাল কার কথা বলছে? কাকে নিজে জাতশত্রুর বউ ভাবছে? কিছু কি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে? ইরফানের চোখে ঘুম নেই। সে ঘরে এসে পায়চারি করছে, কিছুতেই সে নীলাকে প্যারিস যেতে দিবে না। আরশি বিছানা উপর বসে বসে ইরফানের কর্মকাণ্ড দেখছে। তার ভীষণ বিরক্ত লাগছে ইরফানের নীলার জন্য এত আকুলতা দেখে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে তা তার মাথায় ঢুকে নাট। সে কণ্ঠে কোমলতা এনে ইরফানের উদ্দেশ্যে বলল, ইরফান জান, এখানে আসো না একটু। ইরফানের মেজাজ এমনিতেই বিগড়ে ছিল, এমন সময়ে আরশির ন্যাকামি তার বিন্দু মাত্র ভালো লাগল না। বিগড়ে যাওয়া মেজাজ আরও বিগড়ে গেল। সে আরশির দিকে না তাকিয়েই ঝাঝালো কণ্ঠে বলল, ওহ, বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো। আমাকে আমার মতো থাকতে দাও। দেখছো এমনিতেই টেনশনে আছি। এমন ভাব করছো যখন তুমি জানো না নীলা প্যারিসে গেলে কি হতে পারে। নিজে তো কিছু ভাবছো না, অন্তত আমাকে ভাবতে দাও। কথাগুলো বলেই ইরফান রুমের বারান্দায় চলে গেল। আরশি তার যাওয়ার পানে চেয়ে রইল। চোখে মুখে তার রাগের ছাপ স্পষ্ট। ইরফান বারান্দায় চলে যেতেই আরশি রেগে বিছানার উপর থেকে বালিশ মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই নীলা সবসময় জিতে যায়। তার কাছ থেকে আমি কখনোই কিছু কেড়ে নিতে পারলাম না। ছোট্টবেলা থেকেই সবার প্রশংসা পেয়ে এসেছে। এত চেষ্টা করেও কখনো তার থেকে বেশি ভালো রেজাল্ট করতে পারিনি। সব সময় 5 কি 10 নাম্বার কম পেতাম। আরশি চলে গেল অতীতের ভাবনায়। অতীত। আরশি আর নীলা সবে এসএসসি পরীক্ষা শেষ করল। এখন তারা দুজনেই ফ্রি। তাই সিদ্ধান্ত নিল আজ তারা ঘুরতে যাবে। মূলত আরশি নাকি নীলাকে কিছু একটা বলবে, তার জন্যই দুজন মিলে ঘুরতে গেল। দুজনে মিলে রমনা পার্কে বসে বসে বাদাম খাচ্ছে। নীলা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, কিরে, কিছু বলছিস না যে? কিছু একটা বলবি বলে তো এত তাড়াহুড়া করে আমাকে এখানে আনলি, এখন মুখে কুলু পেটে বসে আছিস কেন? আরশি কিছুটা লজ্জা পেল নীলার কথায়। তারপর যেই না কিছু বলতে যাবে অমনি তাদের স্কুলে পড়তো এক সিনিয়র এসে নীলাকে উদ্দেশ্য করে বলল, আরে নীলা, এইখানে যে? অনেকদিন পর দেখা হলো। পরীক্ষার পর তো আর দেখাই হলো না। নীলাও ছেলেটির প্রশ্নের উত্তর দিতে লাগলো হাসি মুখে। ছেলেটি তাদের স্কুলেই পড়তো। তাদের 2 ব্যাচ বড়। ছেলেটির নাম ইভান। এখন অবশ্য ছেলেটি কলেজে পড়ে। কিন্তু ছেলেটির মা তাদের স্কুলের শিক্ষিকা হবায় ছেলেটি প্রায়ই তাদের স্কুলে আসে এবং তাদের সাথে প্রায় দেখা হয়। ইভান শুধু নীলার সাথেই কথা বলছে, তার পাশে যে আরশি বসে আছে এটা সে খেয়ালই করছে না। যা আরশির মোটেও পছন্দ না। আরশি ক্লাস 7 থেকে ইভানকে পছন্দ করত। একবার সবাই মিলে পিকনিকে গিয়েছিল স্কুল থেকে এবং জুনিয়রদের 6 জন করে টিম করা হয়, সেখানে একজন করে সিনিয়র টিম লিডার থাকে। এবং সে আর নীলা ইভানের টিমে পড়েছিল। তখনই তার ইভানকে দেখে মনে ভালো লাগার জন্ম হয়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট।
কিন্তু এই সম্পর্কে সে নিজের বেস্ট ফ্রেন্ডকেও কিছু বলেনি, কারণ তার ভালোবাসা ছিল একতরফা। সে এই কথাটি বলার জন্যই আজ নীলাকে মূলত এখানে ডেকেছে। ইভান নীলাকে বলল, যাক, ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গিয়েছে। তোমার সাথে কিছু কথা ছিল আমার। নীলা স্বাভাবিক ভঙ্গিতেই বলল, জি ভাইয়া বলুন, শুনছি। আরশিও নড়েচড়ে উঠল। সে শুনতে চাই ইভান নীলাকে কি বলে। ইভান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সাহস জোগায়, তারপর নীলার চোখে চোখ রেখে বলল, সালটা ছিল কাল্পনিক, আমি ক্লাস 9-এ পড়তাম। সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, কখনো প্রেমে জড়ায়নি। কিন্তু জানি না পিকনিকে গিয়ে কি করে এক ছোট্ট মেয়ের মায়ে জড়িয়ে পড়লাম। কথাগুলো বলেই ইভান থামল। সামনে যা বলতে যাচ্ছে তার জন্য আরও সাহস জুগিয়ে নিল। নীলা অবুঝের মতো ইভানের দিকে তাকিয়ে রইল। আর আরশি কিছু একটা আন্দাজ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত ভয় ঢুকে গেল, নিজের ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়। ইভান আবার বলতে শুরু করল, এই ছোট্ট মেয়েটি আর কেউই নয়, বরং তুমি। সেই পিকনিকে যখন তুমি আমার টিমে পড়েছিলে তখনই তোমাকে দেখে তোমার মায়ে জড়িয়ে গিয়েছিলাম। নীলার চোখে বিস্ময় ফুটে উঠল। আর আরশি? তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করল। ক্লাস 7 থেকে যাকে ভালোবেসে আসছে সেই মানুষটি আজ তার সামনেই তার বেস্ট ফ্রেন্ডকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করছে, এটা যেন সে মানতেই পারল না। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল ইভানের দিকে। নীলা কিছু বলার ভাষা পাচ্ছে না। পিকনিকের দিন যখন ইভান তার অনেক কেয়ার করেছিল তখন সে ইভানকে নিজের বড় ভাইয়ের মতো দেখেছিল। ইভানের প্রতি তার মনে সম্মান তৈরি হয়েছিল। এর বেশি আর কিছুই না, কারণ সে তো তার ইরফান ভাইকে ভালোবাসে। ইভান আবার বলতে শুরু করল, এরপর থেকে সারাক্ষণ তুমি আমার মনের বসবাস করতে। অনেক কষ্টে পড়াশোনাতে মনোযোগ দিতে হতো আমার। আমি আগে রেগুলার স্কুল যেতাম না, কিন্তু সেই পিকনিকের পরের দিন থেকে আমি রেগুলার স্কুলে যাওয়া শুরু করেছিলাম। তুমি যেখানে প্রাইভেট পড়তে তোমার পেছনে পেছনে সেখানেই চলে যেতাম। আমার বাসা দক্ষিণের দিকে থাকা সত্ত্বেও তোমার বাসা পশ্চিমের দিকে ছিল বলে স্কুল শেষে প্রতিদিন তোমার পেছনে পেছনে যেতাম। তুমি স্কুলে না আসলে তোমার বাড়ির সামনে গিয়ে ঘোরাফেরা করতাম কেবল তোমাকে এক নজর দেখার জন্য। আই লাভ ইউ নীলা। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? আরশি আর বসে থাকতে পারল না। হাত পা তার অবশ হয়ে আসছে। সে কিছু না বলেই সেখান থেকে দৌড়ে এসে পড়ল। নীলা আরশিকে এভাবে চলে যেতে দেখে অবাক হয়ে গেল এবং নিজেও বসা থেকে উঠে পড়ল। তখনই ইভান বলল, হয়তো তোমার বেস্ট ফ্রেন্ড আমাদের কেউ প্রাইভেসি দিতে চায়। নীলারও তাই মনে হলো এবং সে ইভানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আমি কখনোই আপনাকে এমন চোখে দেখিনি। পিকনিকের দিন আপনি অনেক ভালো ব্যবহার করেছিলেন, অনেক কেয়ার করেছিলেন, তাই আপনার জন্য আমার মনে সম্মান জন্মেছিল। আপনাকে নিজের বড় ভাই হিসেবে দেখেছি আমি। আর তাছাড়াও ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আপনাকে আঘাত করতে চাই না। তাই আমাকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করুন। অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কাউকে রেখেছে। আসছি, ভালো থাকবেন। কথাগুলো বলেই নীলা বড় বড় কদমে সেই জায়গা ত্যাগ করল। আর অশ্রুসিক্ত নয়নে তার যাওয়ার পানে চেয়ে রইল ইভান। সে সত্যিই নীলাকে খুব ভালোবাসত, কিন্তু নীলার খুশির জন্য নীলাকে আর সে বিরক্ত করবে না। আরশি বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। তার সামনে তার ভালোবাসার মানুষ নীলাকে প্রপোজ করেছে, এটা তার সহ্য হচ্ছে না। বিছানার পাশে একটি ছোট্ট টেবিলের উপর তার আর নীলার ছবির ফ্রেম ছিল। আরশি সেই ফ্রেম ধরে মেঝেতে ছুঁড়ে ফেলল। ফ্রেমের কাজ ভেঙে গেল। ফাটল ধরল তাদের দুজনের ছবির মাঝে, কিন্তু কেবল কি তাদের ছবির মাঝেই ফাটল ধরেছে? আরশি নীলার ছবির উপর পা রেখে আয়নার নিজেকে দেখে বলতে লাগল, তোর থেকে দেখতে কোন অংশে কম না তো আমি, বরং তোর থেকে দেখতে অনেক বেশি সুন্দর। আমার চুল কোমরের নিচে পড়ে এত লম্বা এবং ঘন। গায়ের রং ধবধবে সাদা। তোর মতো বোরখা পরে আন্টি সেজে ঘুরি না, সবসময় ফিটফাট থাকি। তবুও কেন মানুষ তোকে পছন্দ করে? এমনকি আমার ভালোবাসার মানুষটিও তোকে ভালোবাসে। তুই এটা কি করে করতে পারলি নীলা? আমার যে কষ্ট হচ্ছে, আমার ভালোবাসার মানুষটিও আমাকে ভালোবাসে না। তুই কি বুঝিস ভালোবাসার মানুষটি ভালো না বাসলে কেমন লাগে? আল্লাহ, আমার কষ্ট হচ্ছে। আমরা যাকে ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না? আর তারা আমাদেরকে ভালো না বাসলে তাদের প্রতি কেন আমাদের এক আকাশ সমান নিঃস্বার্থ ভালোবাসা জন্মায়? কেন তারা আমাদের নসিবে থাকে না? কেন তারা আমাদের ভালোবাসার বদলে বিন্দুমাত্র ভালোবাসা দিতে পারে না আমাদেরকে? কেন আল্লাহ, কেন? কথাগুলো বলেই আরশি কান্নায় ভেঙে ফেলল। তার বুক ফেটে যাচ্ছে কষ্টে। গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে করছে।
কিন্তু কান্না করে নিজের কষ্টের কথা কাকে বলবে? মা বাবাও তো তাকে না ভালোবেসে তাকে ছেড়ে চলে গিয়েছে। ভাই একটা বিদেশে, আপন বলতে তো তার কেউ নেই। এসব মনে করেই আবার কাঁদতে শুরু করলো সে। অনেকক্ষণ কান্না করার পর থামল, তারপর আবার টেবিলের উপর রাখা আরেকটি ছবির ফ্রেমের দিকে তার চোখ গেল। সেখানে সে নীলা এবং ইরফান। মূলত ইরফান প্যারিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং তাদের সাথে আরশিও যায়। তখনই এই ছবিটি তোলা হয়েছিল এবং তিনজন মিলে এই ছবিটি ফ্রেম বের করল। আরশি ছবিটির ফ্রেম হাতে নিল্ট, তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে ছবির ফ্রেম থেকে ছবিটি বের করল, তারপর নীলার ছবি সাইডের থেকে ছিঁড়ে ফেলল। আরশি মাঝখানে ছিল, তার একপাশে নীলা এবং অন্য পাশে ইরফান ছিল। সে ড্রয়ার থেকে ম্যাচ লাইট বের করে নীলার ছবিতে আগুন লাগিয়ে দিয়ে বলতে শুরু করল, তুই যেমন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমিও ঠিক তেমনই তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নেব। দিন শেষে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই যেমন সুখে দুজন একসাথে থেকেছি, তাহলে দুঃখে কেন আমি থাকব? তোকেও আমি যেই পরিমাণ কষ্ট যন্ত্রণা পেয়েছি সেই পরিমাণ কষ্ট যন্ত্রণা অনুভব করাবো। কথাগুলো বলেই সে পাগলের মতো হাসতে লাগল। তারপর আবার নীলার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করল। তার ভাই প্যারিসেই থাকে, আর এখন ইরফানও প্যারিসে থাকে, তাই তার প্ল্যান মাফিক কাজ করতে সুবিধা হবে। নীলা তাকে সেই দিন কেন চলে এসেছে এই কথা জিজ্ঞেস করতেই সে বাহানা দিয়ে বলল, আমি তোদেরকে প্রাইভেসি দিতে চেয়েছিলাম। তারপর নীলা সেই দিনের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিন্তু তারপরও আরশির মনে নীলার প্রতি ক্ষোভ হিংসা কোনোটাই কমল না। নীলা যখন আবার জিজ্ঞেস করল, তুই সেদিন আমাকে কিছু একটা বলবি বলেছিল, এখন বল কি বলবি? আরশি বাঁকা হেসে বলল, আমি প্যারিসে যাচ্ছি। ভাইয়া অনেক আগেই আমার জন্য পাসপোর্ট করতে দিয়েছিল, যাতে তার কাছে মন চাইলেই যেতে পারি। পাসপোর্ট হয়তো সপ্তাহখানেকের ভেতর চলে আসবে, তারপর আমি প্যারিসে চলে যাব। এইটা শুনে নীলা কিছু কষ্ট পেল, কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু পরক্ষণেই উৎফুল্ল হয়ে বলল, ইরফান ভাইয়াও তো তোর ভাইয়া যেখানে আছে সেখানেই আছে। ভালোই হয়েছে, সেখানে গিয়ে তার ওপর নজরদারি করতে পারবি। আরশি কেবল হাসল। বর্তমান এই সব কথা ভাবতে ভাবতে আরশি অতীত থেকে ফিরে এলো। চোখ দিয়ে তার 2 ফোঁটা অশ্রু উড়িয়ে পড়ল। নিজেকে ধাতুস্থ করে বলল, কখনো ভালোবাসা পায়নি নীলা। তোর সাথে বন্ধুত্ব হবার পর তোর থেকে এবং তোর পরিবার থেকে অনেক ভালোবাসা পেয়ে, কিন্তু তুই আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তাই আমিও তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নিলাম। মাঝে মাঝে খুব কষ্ট হয় আমাদের পুরনো দিনের কথা মনে পড়তেই, কিন্তু তোর প্রতি যে ক্ষোভ মনে তৈরি হয়েছে তা কখনোই আমাকে দুর্বল করে না, বরং তোর প্রতি ঘৃণা আরও জন্মায়। তোর জীবনকে আরও অগোছালো করে দেব আমি। জানি না এই লড়াই কতদিন লড়তে হবে, কিন্তু তবুও আমি হার মানব না। ইরফান বারান্দার চেয়ারে বসে বসে ভাবছে নিজের অতীতের করা কুকাজ। কাকে প্যারিসে ঠকিয়েছিল, কিভাবে ঠকিয়েছিল, সেই সব ভাবতেই গায়ের রোম দাঁড়িয়ে যায় তার। নীলাকে সে হাতছাড়া করতে পারবে না। যেভাবেই হোক নীলার প্যারিসে যাওয়ার কথা হবে। সে নিজের মাথার চুল খামচে ধরল এবং একা একা বিড়বিড় করতে লাগল, কি করে কি করে কি করে আমি আটকাই। হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধি আসলো। সঙ্গে সঙ্গে ফোন বের করে নিজের এক বন্ধুকে কল লাগালো। তার বন্ধু কল ধরতেই সে বলল, যত তাড়াতাড়ি সম্ভব কিছু লোকের ব্যবস্থা কর যারা অ্যাক্সিডেন্ট করাবে। এটা করিস না, কোন সিরিয়াস কিছু না, আমার অ্যাক্সিডেন্ট করাতে হবে। সিরিয়াস অ্যাক্সিডেন্ট না, মোটামুটি যাতে ইনজুরি হই এমন। তুই তাড়াতাড়ি লোক জোগাড় কর যাতে আমি যখন চাই তখনই এটা সম্ভব হয়। তার বন্ধু কিছু জানতে চাইলে সে বলল, যেটা বলেছি সেটা কর আগে, সব পরে বুঝিয়ে দিও। বলেই ফোন কেটে দিব। তারপর নিজে নিজেই বলতে লাগলো, অনেক উঁচুতে করছো তুমি নীলা পাখি। তোমার ডানা কিভাবে না কেটেও তোমার উড়া বন্ধ করতে হয় তা এই ইরফান মির্জার খুব ভালো করেই জানা আছে। তোমার উড়া বন্ধ করার জন্য না হয় নিজের হাত পা ভেঙে কিছুদিন বেডে থাকলাম, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে যেভাবেই হোক নিজের অতীত থেকে অজানা রাখবো আমি। এমনকি তোমার না জানা এক অতীত আছে, সেই অতীত থেকেও আমি অজানা রাখব। কথাগুলো বলেই সে হাসল। টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে মিহাল খান। প্রফেসরের পাশাপাশি যদি তার আরেকটি পরিচয় থাকে সেটা হলো একজন অভিজ্ঞ হর্স রাইডার। হর্স রাইডিং করতে তার বেশ ভালো লাগে। যেখানে এই যুগে এসে সবাই বাইক রাইডিং করে, সেখানে এখনও সে হর্স রাইডিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
ভার্সেইলস ওয়ারসাই বলতে সাধারণত ফ্রান্সের প্যারিসের কাছে অবস্থিত বিখ্যাত প্যালেস অফ ভার্সেইলস, প্যালেস অফ ওয়ারসাই বা ভার্সেইলস প্রাসাদকে বোঝানো হয়। সে সেখানেই নিজের ঘোড়া দৌড়াচ্ছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। পরনে তার কালো প্যান্ট, এস কালারের টি শার্ট এবং তার ওপর কালো কালারের জ্যাকেট। খুব জোরে ছোটাচ্ছে সে ঘোড়া। এরকম পর্যাপ্ত সময় নিয়ে প্র্যাকটিস করে সে থামল। খুব সাবধানতা অবলম্বন করে ঘোড়ার উপর থেকে নেমে পড়ল। তারপর ঘোড়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেল। মা বাবার পর সে তার নরম দিক কেবল মুন্ডিকে দেখাত। কিন্তু তাছাড়াও যদি তার নরম দিক সম্পর্কে কারো জানা থাকে সেটি হলো তার ঘোড়া মুনশসাডো। কোন এক রাতের আধারে তার সামনে চাঁদের ছায়া হয়ে এসেছিল এই ঘোড়া, তাই ঘোড়াটির নাম সে দিয়েছে মুনশসাডো। মুনশসাডোর সাথে আরও কিছুক্ষণ সময় ব্যয় করে তারপর সেখান থেকে বের হয়ে গেল। এবং সেখান থেকে বের হতে না হতেই তার মুখে আবার সেই আগের গম্ভীর্য ফুটে উঠল। যেন তাকে দেখলেই যে কোন মানুষ নিঃসন্দেহে বলতে পারবে তার মধ্যে কোন অনুভূতি নেই। অনুভূতি তো দূরের কথা, অনুভূতি দিয়ে হৃদয় থাকে সেই হৃদয় নেই। কলেজেও তাকে স্টুডেন্ট এবং অন্যান্য তার কলিগরা হার্টলেস হিসেবেই চেনে। অথবা সেলফিশ ম্যান। সে বরাবরই নিজের ভালো আগে বেছে নেয়। কারো কাছে নিজের ভালো দিক সহজে প্রকাশ করে না। তার মতে এগুলো মানুষ সিম্প্যাথি নেওয়ার জন্য করে। কিন্তু সে কারোর সিম্প্যাথি নিতে প্রস্তুত নয়। তার কাছে তার ইগো আগে, অ্যাটিটিউড আগে, তারপর বাকি সব। কিন্তু হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যতই হৃদয়হীন হোক এবং স্বার্থপর মানুষ হোক, নিজের স্বার্থ খুঁজতে গিয়ে কখনোই অন্য কারোর ক্ষতি করেনি। মিহাল নিজের ব্ল্যাক মার্সিডিসে উঠে বসল। তখনই তার ফোনে কল এলোট। ফোনের স্ক্রিনে নাম্বার দেখে বাঁকা হাসল। এই কলেরই সে অপেক্ষা করছিল। ফোন লাউড স্পিকারে দিয়ে গাড়ি চালাতে লাগল। অপর পাশের ব্যক্তিটি বলল, বস, আমি আমার লোকদের দ্বারা যতটুকু জানতে পেরেছি ততটুকুর ভেতর একদম কনফার্ম হয়ে বলছি যে মেয়েটির ফ্লাইট আগামী সন্ধ্যায়। মিহালের ঠোঁট স্মিত হাসি ফুটে উঠল। সে ঠোঁটের হাসি বজায় রেখে বলল, ওয়েল ডান। যে করেই হোক মেয়েটি যেন একদম নিরাপদভাবে এখানে পৌঁছায়। কেউ যদি কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে প্রয়োজন পড়লে তাকে পথ থেকে সরিয়ে দিবে। কিন্তু হ্যাঁ, জানে মারবে না। সেটার জন্য তো আমি আছি। কিন্তু মেয়েটি যেকোনো হালে যেন সঠিক সময় নিজের ফ্লাইট পেয়ে যায়। উপর পাশের ব্যক্তিটি ওকে বসো বলে ফোন কেটে দিল। মিহাল বাঁকা হেসে বলল, অনেক লুকোচুরি খেলেছিস তুই আমার সাথে। আমার কাছের মানুষ হয়ে তারপর আমাকে ঠকিয়েছিস। আমিও তোর কাছের মানুষের মাধ্যমে তোকে ঠকাবো। তার জন্য যত নিচে নামতে হয় আমি নামব। কাউকে মাথায় তুলে আছাড় দেওয়ার জন্য আগে নিচে বসে তাকে মাথায় চড়ার সুযোগ দিতে হয়। আমিও তাই করব। কিন্তু তুই আমার হাতে ধ্বংস হবি। যেসব অতীত মাটির তলায় চেপে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে মাটি খনন করে বের করব। দেখা যাবে অতীতকে বের করতে গিয়ে মাটি খনন করার সময় হীরা পেয়ে গেলাম। নীলার ব্যাগপত্র সব কিছু একদম গোছানো শেষ। তার মা চাচিরা মিলে সবকিছু গুছিয়ে দিয়েছে। এক লাগেজে যদি তার কাপড়, তো আরেক লাগেজে তার মা চাচি না মিলে নিজেদের হাতে বানানো খাবার ভরে দিচ্ছে। যেমন মুড়ির মোয়া, হাতের বানানো আচার, আমসত্ত্ব, নারিকেলের নাড়ু, এই স্কল কিছু। এমন সময় তার বাবা চাচারা তার রুমে এলো। নীলা বসে বসে ইবাদ এবং আবিরের সাথে কথা বলছিল। আবির নীলা প্যারিসে চলে গেলেই সেও নিজের মেডিকেলেতে চলে যাবে। বাড়ি সম্পূর্ণ খালি হয়ে যাবে বলে ইবাদের মন খারাপ। এখন সেও জেদ ধরছে যে সে হোস্টেলে চলে যাবে। কিন্তু এত অল্প বয়স হয়ে তো আর তাকে হোস্টেলে দেওয়া যাবে না। আর বাড়ির সব ছোটরা যদি একসাথে চলে যায় তাহলে বড়দের খুব খারাপ লাগবে। তাই নীলা এবং আবির মিলে ইবাদকে বোঝাচ্ছে। ইমরান মির্জা, আকাশ মির্জা এবং নিলয় মির্জা লাগেজ খুলে নিজেদের মতো দেখতে লাগলেন। যাকে বলে মনের সন্তুষ্টি। হঠাৎ ইমরান মির্জা নারিকেলের নাড়ুর বয়ম হাতে নিয়ে ভাঙা কণ্ঠে বললেন, হাতের তৈরি নারিকেলের নাড়ু মিনুর খুব প্রিয় ছিল। সবাই স্তব্ধ হয়ে গেল। আকাশ মির্জা এবং নিলয় মির্জার চোখে পানি। এবং তাদের স্ত্রীরা মিনুকে নিজ চোখে সামনাসামনি না দেখলেও তাদের মুখ থেকে এত প্রশংসা শুনেছেন যে তারাও মিনুর ভক্ত হয়ে গিয়েছেন। তারা এসে নিজেদের স্বামীদেরকে সান্ত্বনা দিলেন। পিছনে আবির ইবাদের সাথে কথা বলাতে ব্যস্ত থাকলেও নীলার মনোযোগ বড়দের দিকে ছিল। বিশেষ করে মিনু নামটা শুনে তার নজর এদিকে চলে এলো। তার মনে আবার পুরনো করে কৌতূহল জেগে উঠল। কিছুদিনের ঝামেলা সে এই বিষয় সম্পর্কে ভুলে গিয়েছিল। এখানে সবাইকে ব্যস্ত দেখে সে চুপচাপ উঠে পড়ল এবং নিজের বাবার রুমে চলে গেল। তারপর কিছু একটা খুঁজতে লাগল। এবং সেই কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজেও পেল। দরজার দিকে গিয়ে আরেকবার উকি দিয়ে দেখল কেউ আসছে কিনা। যখন দেখল কেউই, তখন আবার রুমে এসে কাঙ্ক্ষিত বস্তুটি খুলল। তার চোখ ছানাবড়া হয়ে গেল।
চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রুও গড়িয়ে পড়ল। এমন কিছু সে জানতে পারবে তা সে কল্পনাও করতে পারেনি। একের পর এক ধাক্কা যেন সে পেয়ে যাচ্ছে, তবুও প্রত্যেকটি ধাক্কা পাওয়ার পর দুর্বল না হয়ে বরং আরও বেশি পাথর হয়ে উঠছে। সে কাঙ্ক্ষিত বস্তু জায়গামতো রাখার আগে নিজের ফোন বের করে প্রয়োজনীয় কিছু ছবি তুলে নিল। তারপর চুপচাপ কাঙ্ক্ষিত বস্তু জায়গা মতো রেখে রুম থেকে বের হয়ে গেল। ইরফান বাড়ির সবাইকে বলে বের হয়েছে। আজ সন্ধ্যায় নীলার ফ্লাইট, এখন সকাল 11টার বাজে। বিকাল 3টার দিকে নীলা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবে। দুপুরের মধ্যেই তার নিজের কাজ সম্পন্ন করতে হবে। বাড়ি থেকে বের হয়ে কাউকে কল দিল। তারপর গাড়ি নিয়ে ছুটল নিজের গন্তব্যে। যেভাবেই হোক তাকে নীলার প্যারিসে যাওয়া বন্ধ করতে হবে, নয়তো অনেক বড় বিপদে পড়ে যাবে সে নিজে। আর নীলা দেশে থাকলে তারই লাভ। যেভাবেই হোক নীলার মন গলিয়ে নীলার কাছ থেকে অফিসের নীলার অংশ সে নিজের নামে করবে। যেটা নিয়ে একবার আশা করেছে সেটা সে হাত ছাড়া হতে দিবে না। 4 রাস্তার মোড় দিয়ে এসে গাড়ি চালাচ্ছিল। এমন সময় এক বড় ট্রাক এসে তার গাড়ি ধাক্কা দিল। ফলস্বরূপ সে গাড়ির ব্রেক কষতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেল এবং মাথা লাগলো গাড়ির স্টিয়ারিংয়ে। কপাল থেকে রক্ত বের হতে শুরু করল। গাড়ির গ্লাস ভেঙে কিছু টুকরা তার গায়ে এসে লাগলো। আসলে সবকিছু তার মনের মতোই প্ল্যান করা ছিল, কিন্তু সে নিজের চিন্তায় মগ্ন ছিল বলে ভুলে গিয়েছিল এখানে তার প্ল্যান সফল হবে। তাই অ্যাক্সিডেন্টে কিছুটা গুরুতর আহত হয়ে গেল। যে অ্যাক্সিডেন্ট করেছি সেটার কথা মতন পালিয়ে গেল। আশেপাশের লোক এসে তাকে গাড়ি থেকে বের করে হসপিটালে নিয়ে গেলাম এবং ভর্তি করিয়ে দিল। ইকরা নীলার বাড়িতে চলে এসেছে, দুজন মিলে একসাথে বের হবে। নীলার বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়া সোজা। ইকরার বাড়ি কিছুটা দূর, তাই চলে এসেছে আগে আগে। ইকরার সাথে তার মা বাবা এসেছে। মেয়েকে এয়ারপোর্ট দিয়ে তারপর ওনারা বাড়ি ফিরে যাবেন। সবাই মিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ জিরিয়ে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। আরশি আর নিচে খেতে এলো না, কারণ নীলার প্রতি সবার আধিক্যতা তার পছন্দ হবে না। সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসল। বড়রা মিলে দুই মেয়েকে এটা সেটা বোঝাচ্ছে, যেহেতু প্রথমবার দেশের বাহিরে যাবে একা একা। এমন সময় ইমরান মির্জার ফোনে কল আসলো। তিনি কল ধরতেই কেউ একজন বলল, আমরা হসপিটাল থেকে কল করেছি। আপনার ছেলে ইরফান মির্জার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আইসিইউতে ভর্তি, তার গুরুতর অবস্থা। কথাটি শুনেই ইমরান মির্জার হাত থেকে ফোন মেঝেতে পড়ে গেলে অস্পষ্ট সরি কেবল বললেন, ইরফানের অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে নীরবতা নেমে এলো। সবার চোখ মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। চলবে।